হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তো প্রত্যেককে গুড ইভিনিং। তোমরা জানো যে প্রত্যেক দিন আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেসের এই ক্লাস নিয়ে আসছি। তো আজকে আমরা 5 নম্বর ক্লাসে চলে এলাম। এই ক্লাসে তোমরা জানো প্রত্যেক দিন বাছাই করা সেরা 30টি জিকে, পাশাপাশি তোমাদের এক্সপ্লেনেশন সহযোগে ক্লাসটা করানো হচ্ছে। তো এইখান থেকে তোমরা তোমাদের যে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল সেইখানে অবশ্যই কমন পাবে, কারণ কমনযোগ্য প্রশ্ন সহকারে বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তোমাদের এই সেটগুলো তৈরি করা হয়েছে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় এক্সাম বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেইখানে এই ক্লাসগুলো হয়ে আসছে। তো যারা আগের ক্লাসগুলো এখনো দেখোনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, তোমরা প্রত্যেকে ওয়াচ করতে পারো। চলো আজকের ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে দেখবো। তোমাদেরকে জানাবো একটা বিষয়, যে যদি তুমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার বা কোনো প্রশ্নের অ্যান্সার জানো তাহলে অবশ্যই পজ করে করে তার অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবে। তাহলে কি হবে, তোমার প্র্যাকটিসটাও কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, আর প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে, নোট ডাউন করবে। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো, পশ্চিমবঙ্গ থেকে মোট কতজন রাজ্যসভার প্রতিনিধিত্ব করেন? ওয়েস্ট বেঙ্গল থেকে মোট কতজন রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন? তো আমরা জানি ভারতের সংসদ রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত। তো সেই রাজ্যসভায় মোট কতজন রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, এটা বলতে হবে। সঠিক উত্তরটা ডিয়ার স্টুডেন্ট হয়ে যাবে তোমাদের এখানে অপশন সি, মোট 16 জন ক্যান্ডিডেট রয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, যেনারা রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন। তোমাদের একটা বিষয় বলে দিই, এখানে মোস্ট রিপিটেড কোয়েশ্চেন যেটা হয়, আমি অনেক কিছু বিষয় আসছি, যে রাজ্যসভা এবং লোকসভা নিয়ে একটা বিষয় হয় যে সদস্য হতে গেলে বয়স কত হতে হয়। তো তোমরা লিখে নাও, রাজ্যসভা মানে উচ্চকক্ষ আমরা জানি, তো উচ্চকক্ষ মানে বয়সের ভিত্তিতে উচ্চকক্ষ, তো এই ক্ষেত্রে বয়স 30 ইয়ার লাগে, এবং লোকসভার ক্ষেত্রে 25 ইয়ার্স। এই দুটো কিন্তু মনে রেখো, এই দুটো মনে রেখো, কারণ এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদের হয়। ওকে, চলো এরপরে আমরা দেখে নিই যে দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষর নাম হচ্ছে রাজ্যসভা। তো এখানে এটা টাইপিং মিস্টেক রয়েছে, একটু তোমরা এটা কোঅপারেট করে নাও, রাজ্যসভা হবে এটা। ওকে, 1952 সালে এই স্থায়ী কক্ষ বা রাজ্যসভাটা গঠিত হয়, কারণ রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ, এটাকে ভেঙে ফেলা যায় না বা এটাকে ডিসলভ করা যায় না, যেরকমটা লোকসভার ক্ষেত্রে হয়। লোকসভা কিন্তু রাষ্ট্রপতি চাইলে ভেঙে দিতে পারেন। ওকে, খুব ভালোভাবে আমি যে সমস্ত কনসেপ্টগুলো তোমাদের বলছি অবশ্যই প্রত্যেকে লিখে নাও এবং শোনো, এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। রাজ্যসভার মোট স্থায়ী সদস্য সংখ্যা যদি আমরা বলি 250 জন হয়ে থাকে। 250 জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত, বাট তার মধ্যে 12 জন হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়। তাহলে কজন রইল? 238 জন। 238 জন নির্বাচিত সদস্য, এবং বর্তমানে রয়েছে কত? 245 জন, যার মধ্যে 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, এবং বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যদি আমরা দেখি তারা হচ্ছে নির্বাচিত সদস্য। তো সদস্য সংখ্যা সব থেকে বেশি কোথায়? উত্তরপ্রদেশে। কতজন? 31 জন রাজ্যসভার বলছি আমি। এরপরে মহারাষ্ট্রে 19 জন রয়েছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 16 জন। তো তোমাদের এই প্রশ্নটা হতেই পারে যে রাজ্যসভায় সব থেকে বেশি কোন রাজ্য থেকে সদস্য রয়েছেন? 31 জন রয়েছেন উত্তরপ্রদেশ থেকে। ইভেন যদি আমরা লোকসভার ক্ষেত্রেও দেখি উত্তরপ্রদেশের বেশি 82 জন বা 81 জন সামথিং এরকম কিছু একটা রয়েছে, 82 আর 81। ওকে, তো এটা একটু তোমরা ঠিক করে নাও, 81টি হবে। ওকে, চলো নেক্সট। নেক্সট আমরা দেখবো রাষ্ট্রপতির সভাপতিকে চেয়ারম্যান বলা হয়, রাষ্ট্রপতির সভাপতিকে চেয়ারম্যান বলা হয়, এবং উপরাষ্ট্রপতি দায়িত্ব পালন করে থাকেন, তাই তো? রাজ্যসভার সভাপতি কি, এটা রাজ্যসভা হবে। তো এই ধরনের টাইপিং মিস্টেক তোমরা একটু কোঅপারেট করো। রাজ্যসভা, ওকে, রাজ্যসভার চেয়ারম্যান বলা হয়, এবং উপরাষ্ট্রপতি এই দায়িত্বভার পালন করে থাকেন। উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব রাজ্যসভায় উত্থাপন করা হয় ধারা 67 অনুযায়ী। রাজ্যসভার সদস্যকে 30 বছর বয়স্ক হতে হয়, এটা আমরা তোমাদের বললাম। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন, কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কে? সঠিক উত্তরটা হবে ঠাকুরদাস ভার্গব ভারতের সংবিধানকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আমরা দেখে নেব বিভিন্ন তথ্য এখানে। দেখো, প্রস্তাবনার অর্থ কি? প্রিমেম্বল বা প্রস্তাবনা, যেটা সংবিধানের ভূমিকা বা ইন্ট্রোডাকশন বা প্রিফেস বা মুখবন্ধ বলা হয়ে থাকে। 1946 সালের 13ই ডিসেম্বর নেহেরু রচিত প্রস্তাবগুলি গণপরিষদে উত্থাপন হয়। 1946 সালের 22শে জানুয়ারি প্রস্তাবনা সংসদে গৃহীত হয়, এবং প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন ঠাকুরদাস ভার্গব, যেটা কোশ্চেন ছিল তোমাদের। ভারতের সংবিধানের 31 নম্বর ধারা সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে ভি.আর. আম্বেদকর সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট বলেছেন। তো এই সমস্ত পয়েন্টগুলো তোমাদের ইম্পর্টেন্ট। এটা 32 নম্বর ধারা হবে, 32 নম্বর ধারাকে। ওকে,
চলো নেক্সট প্রশ্ন, ভারতের রেলপথের জনক নামে পরিচিত কে? ভারতের রেলপথের জনক নামে পরিচিত কে? সঠিক উত্তরটা হবে লর্ড ডালহৌসি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেলপথের জনক ডালহৌসি। ডান দিকে ছবি রয়েছে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন লর্ড ডালহৌসি। এনার সময় 1853 সালে ভারতে রেলপথের সূচনা হয়। 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ কিন্তু চালু হয় ভারতবর্ষে। তো আমরা বিভিন্ন তথ্য এখানে দেখে নেব যে জনক কাকে বলা হয়, কোন বিদ্যার জনক কাকে বলা হয়। তো জন ডাল্টন, যেরকম আধুনিক পরমাণুবাদের জনক বলা হয় জন ডাল্টনকে। দাদাভাই নওরোজিকে বলা হয় ভারতে অর্থনীতি এবং রাজনীতির জনক। ভারতের ছাপাখানার জনক বলা হয় গুটেনবার্গকে, জোহানেস গুটেনবার্গ। ভারতের চিত্রশিল্পের জনক নন্দলাল বসু। ভারতের মিসাইল কর্মসূচির জনক বলা হয় ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারকে। তো এই সমস্ত পয়েন্টগুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষার জন্য। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতের ইতিহাসে যদি আমরা লক্ষ্য করে দেখি যে ভারতের সমাজ সংস্কারের জন্য ভারতের ইতিহাস সাক্ষী রয়েছে যে বিভিন্ন সমাজ, বিভিন্ন সভা, বিভিন্ন সমিতি প্রতিষ্ঠার দিকে। তো সেই দিক থেকে আর্য সমাজ অত্যন্ত একটা ভূমিকা রাখে। তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন বি হবে সঠিক উত্তর। এরপরে আমরা বিভিন্ন সভা দেখে নেব। দেখো, আত্মীয় সভা বা ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ, যেটা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করলেন। আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন বা তত্ত্বাবধানী সভা, যার নাম বলছি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই দুটো দেবেন্দ্রনাথ ঠাকুর। ওয়েল, সাধারণ ব্রাহ্ম সমাজ 1878 সালে প্রতিষ্ঠা করলেন আনন্দমোহন বসু। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করলেন আত্মারাম পান্ডুরাম 1867 সালে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন স্বামী বিবেকানন্দ 1897 সালে। এবং প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা মহাদেব গোবিন্দ রানাড়ে 1867 খ্রিস্টাব্দে। এই সালটা নিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন হয়, প্রত্যেকে মাথায় রেখো এটা। তো এইখান থেকেও কিন্তু প্রশ্ন হয় বা এটা থেকেও প্রশ্ন হয় যে কে প্রতিষ্ঠা করেন। দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি বহুবার পরীক্ষা এসেছে। গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে প্রতিষ্ঠা করেন। তোমাদের জন্য প্রথম হোমওয়ার্ক আমি প্রোভাইড করছি আজকের ক্লাসের, যে গোপালকৃষ্ণ গোখলে কোন ব্যক্তির রাজনৈতিক গুরু ছিলেন, এটা আমাকে কমেন্ট করে প্রত্যেকে জানাও। ডিয়ার স্টুডেন্ট, ইচ অ্যান্ড এভরি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের আমি অবশ্যই কমেন্ট চেক করব। ঠিক আছে, আমি ক্লাসে কিন্তু বহুবার আলোচনা করেছি। চলো নেক্সট প্রশ্ন, সুন্দরবন কবে বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি পায়? সুন্দরবন কবে বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি পায়? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে অপশন বি। 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা দেওয়া হয়। দেখো, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াস লার্জেস্ট ম্যানগ্রোভ অরণ্য যদি বলি আমরা, সেটা আমাদের সুন্দরবনে রয়েছে, তথা পৃথিবীতেও কনসিডার করা হয়, বাট পৃথিবীতে কনসিডার করা হচ্ছে না। আমার মনে হয় ইন্দোনেশিয়াতে সব থেকে বেশি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে ওয়ার্ল্ডে যদি আমরা দেখি। এনিওয়ে, তো ভারতের সব থেকে বেশি সুন্দরবন রয়েছে আমাদের, মানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সুন্দরবনে, সরি। আচ্ছা, এখান থেকে অনেকগুলো তথ্য তোমাদের হয় বা পয়েন্ট হয়, যেরকম মানে কোন সালে সুন্দরবনকে কি তকমা দেওয়া হয়। লিস্ট আমি পুরো দিয়েছি, খুব ভালোভাবে দেখো। 1973 সালে সুন্দরবনকে ব্যাঘ্র সংরক্ষণ স্বীকৃতি দেওয়া হয়। 1977 সালগুলো ঠিক ক্রোনোলজিক্যালি লিখবে। 1973 ব্যাঘ্র সংরক্ষণ, 1977 ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। 1984 সালে সুন্দরবনকে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের তকমা দেওয়া হয়। হেন কোনো পরীক্ষা নেই যে আসেনি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা তোমাদের WBPSC এক্সামই হোক না কেন। সো এনি এক্সামে এই প্রশ্নটা কিন্তু আসে। 1987 ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয় এবং সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা হয় 1989 সালে। তোমাদের প্রশ্ন দিয়েছি আমি এখানে। 1997 সালে সুন্দরবন একটি ইউনেস্কো ডেজিগনেটেড হেরিটেজ সাইট এবং 2019 সালে সুন্দরবন রামসার সাইটের তকমা পায়। এই প্রশ্নটা তোমাদের আই থিঙ্ক WBCS এবং WBP কনস্টেবল দুটো পরীক্ষাতেই এসেছিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবর কাকে পরাজিত করেছিলেন? তো সঠিক উত্তর কোনটা হবে? হলদিঘাটের ব্যাটেল অফ হলদিঘাটি যার সাথে হয়েছিল। তো সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন এ, রানা প্রতাপকে পরাজিত করেছিলেন 1576 সালে ব্যাটেল অফ হলদিঘাটিতে। যদি আমরা দেখি এখানে ভালো করে, আকবরের রাজত্বকালে বৈরাম খান প্রথম 5 বছরের জন্য অভিভাবক নিযুক্ত হয়েছিলেন কার? আকবরের। কারণ আকবর তখন প্রাপ্তবয়স্ক ছিল না, অপ্রাপ্তবয়স্ক ছিল। আকবর 1556 খ্রিস্টাব্দে বৈরাম খানের সহযোগিতায় দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমুকে পরাজিত করলেন। আকবর রাজপুত রাজকন্যা যোধাবাইকে বিবাহ করেছিলেন। এইটাও তোমাদের ইম্পর্টেন্ট। আকবর মান সিং এর নেতৃত্বে হলদিঘাটের যুদ্ধ লড়তে গেলেন 1576 খ্রিস্টাব্দে। কাকে হারালেন? মেবারের রানা প্রতাপকে পরাজিত করলেন। ওকে,
আকবর তীর্থকর এবং জিজিয়া কর বিলুপ্ত করেছিলেন এবং 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেন, যা দর্শন এবং ধর্মচর্চার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। 1582 খ্রিস্টাব্দের সব থেকে ইম্পর্টেন্ট ঘটনা যেটা হচ্ছে দিন ই ইলাহির প্রবর্তন করেন কে? দিন ই ইলাহির প্রবর্তন করলেন আকবর, এবং এইটা তোমাদের পরীক্ষায় মোস্ট রিপিটেড কোশ্চেন এখান থেকে হয়ে যায়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আবুল ফজল আকবরনামা এবং আইনি আকবর গ্রন্থের রচয়িতা, এটাও কিন্তু পড়ে যে আইনি আকবর গ্রন্থের রচয়িতা কে বা আবুল ফজল কোন গ্রন্থটি লিখেন, এইভাবে কোশ্চেন হয়। তো পুরো লিস্টটা তোমাদের দিয়েছি ভাই, খুব ভালোভাবে দেখে নাও প্রত্যেকে। ক্লাস কেমন লাগছে বলো, ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করবে, নো ম্যাটার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কি ছিল? সঠিক উত্তরটা হয়ে যাবে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কর্ণাটকে অবস্থিত বর্তমানে, যেটা হচ্ছে হাম্পি। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? তুলুপ বংশের কৃষ্ণদেব রায়। তিনি ছিলেন বাবরের সমসাময়িক, কন্টেম্পোরারি অফ বাবর। তিনি অমুক্ত মাল্যদা নামে তেলেগু ভাষায় বই রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস থেকে কোন বিদ্রোহের কথা আমরা জানতে পারি? তো সঠিক উত্তরটা হবে আনন্দমঠ উপন্যাস থেকে আমরা কোন বিদ্রোহের কথা জানতে পারি? সন্ন্যাসী বিদ্রোহের কথা জানতে পারি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। তার অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ যেরকম দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, আনন্দমঠ এবং দেবী চৌধুরানী। ওকে, চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটা হবে সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি ভারতের বিভিন্ন নদী তীরবর্তী শহর দেখি, তোমাদের রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল 2023 এসেছিল। কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? চম্বল নদীর তীরে অবস্থিত, রাজস্থানে। শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী এবং বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত। আমাদের কলকাতা শহর হুগলি নদীর তীরে অবস্থিত। ঝিলাম নদীর তীরে অবস্থিত শ্রীনগর। ওকে, চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। পরবর্তী কোয়েশ্চেন কি বলছে, নিম্নের কোনটি রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয় বা তৈরি হয়? সঠিক উত্তরটা হবে চুনাপাথর বা ক্লাইমস্টোন। এটা কিন্তু রূপান্তরিত হয়ে মার্বেলে ট্রান্সফর্ম হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটাও কিন্তু তোমাদের বিগত বছরের প্রশ্ন। ওকে, দেখো কয়লা এখান থেকে হীরা এবং বালি পাথর কোয়ার্জাইটে রূপান্তরিত হয়, কাদা পাথর স্লেটে, গ্রানাইট নিশ বা নাইসে রূপান্তরিত হয়। পরবর্তী কোয়েশ্চেন, নর ওয়েস্টার কোন দেশের উষ্ণ বায়ু প্রবাহ? সঠিক উত্তরটা হয়ে যাবে চারটে অপশনের মধ্যে নর ওয়েস্টার নিউজিল্যান্ডের একটা উষ্ণ বায়ু প্রবাহ। যদি আমরা বিভিন্ন বায়ু প্রবাহের লিস্টটা দেখি, এখানে কোন জায়গার কি বায়ু প্রবাহ রয়েছে, তো দেখো এখানে চিনুক চিনুক হচ্ছে আমেরিকা এবং কানাডার রকি পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ বায়ু প্রবাহ। ফন হচ্ছে ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চল। ব্রিক ফিল্ডার অস্ট্রেলিয়া, সিরোক্কো উত্তর আমেরিকা, সান্টা আনা ক্যালিফোর্নিয়া, খামসিন মিশর এবং বোরো হচ্ছে যুগোস্লাভিয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, রেনবো বিপ্লব কোন উৎপাদনের সাথে জড়িত? তো তোমাদের বিভিন্ন রেভলিউশন গুলো থেকে প্রশ্ন হয়। সঠিক উত্তরটা হবে এখানে আমাদের ফল বা ফ্রুট উৎপাদনের সাথে জড়িত রেনবো বিপ্লব। বিভিন্ন তোমাদের যে রেভলিউশন সেগুলো একটু দেখে নাও প্রত্যেকে। এখানে মৎস্য বিপ্লব এর সাথে জড়িত নীল বিপ্লব, যেটা জুট হচ্ছে সোনালী বিপ্লব, সোনালী তন্তু বিপ্লব, এবং গোল বা রাউন্ড রেভলিউশন যেটা আলুর সাথে যুক্ত, গোলাপি বিপ্লব পেঁয়াজ এবং চিংড়ির সাথে যুক্ত, এবং রেড বা লাল হচ্ছে মাংস এবং টমেটোর সাথে যুক্ত। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নিম্নের কোন জোড়াটি ভুল? তো চারটে অপশন রয়েছে, অপশনে কি দেওয়া রয়েছে দেখো, এখানে সিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যা, মানে জাতীয় উদ্যান দিয়েছে এবং কোন রাজ্যে অবস্থিত এটা দিয়েছে। বাল্মীকি জাতীয় উদ্যান ঝাড়খণ্ড, নাগারহোল জাতীয় উদ্যান কর্ণাটক, রানাথাম্বর জাতীয় উদ্যান রাজস্থান। তো সঠিক উত্তরটা হবে আমার বাল্মীকি জাতীয় উদ্যান। এটা ঝাড়খণ্ডে নয়, এটা বিহারে রয়েছে। ঝাড়খণ্ডে নয়, এটা বিহার রাজ্যে অবস্থিত রয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, পরমাণুর ঋণাত্মক কণা কোনটি? পরমাণুর ঋণাত্মক কণা, সঠিক উত্তরটা হবে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। ওকে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। ওকে, চলো নেক্সট পরবর্তী
দেখো প্রোটন হচ্ছে ধনাত্মক, নিউট্রন নিস্তড়িত এবং নিউক্লিয়াস কাকে বলে দেখে নাও একটু, যে প্রোটন হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, নিউট্রন হচ্ছে নিস্তড়িত এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। নিউক্লিয়াস প্রোটন এবং ইলেকট্রনের সমষ্টি, প্রোটন এবং ইলেকট্রন, তাহলে প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, ওকে, ইজ ইকুয়ালস টু নিউক্লিয়াস, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু নিউক্লিয়াস, ওকে। আচ্ছা, যেহেতু পরমাণুর মধ্যে প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান তাই এটা নিস্তড়িত থাকে। চলো নেক্সট, চাপের এসআই একক কোনটি? চাপের এসআই একক পাস্কাল হয়ে যাবে, তো এটা একসাথেই হবে পাস্কাল, ওকে। ওয়াটের এসআই একক হচ্ছে ওয়াট হচ্ছে ক্ষমতার এসআই একক, জুল হচ্ছে কার্য বা শক্তির এসআই একক, ক্যালভিন তাপের এসআই একক। পরবর্তী প্রশ্ন, চোখের কোন অংশটি মৃদু আলোয় সংবেদনশীল যার ফলে আমরা রাতের বেলায় দেখতে পাই? রড কোষ, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো কোন কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে এবং রড কোষ আমাদের রাত্রেবেলায় দেখতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, স্যান্ড ফ্লাই নিম্নের কোন রোগটি ছড়ায়? তো স্যান্ড ফ্লাই এর সাহায্যে আমরা কালাজ্বর আমাদের হয়ে থাকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কালাজ্বর একটা প্রোটোজোয়া ঘটিত রোগ, তো কি ঘটিত রোগ এটাও দেয়, প্রোটোজোয়া ঘটিত রোগ, এটা মনে রাখবে। ডেঙ্গু বা এডিস মশা যেটা ম্যালেরিয়া ঘটিত রোগ, স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা ছড়ায়। জিকা ভাইরাস ঘটিত রোগ হচ্ছে জিকা ভাইরাস বহন করে। নেক্সট প্রশ্ন, ন্যাচারাল সিলেকশনের তথ্য দিয়েছেন নিম্নের কোন ব্যক্তি? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ন্যাচারাল সিলেকশন ডারউইনের, তাই তো, অপশন বি হবে সঠিক উত্তর। ডারউইনের একটি বিখ্যাত বই হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস অ্যান্ড ন্যাচারাল সিলেকশন বা সিলেকশন অফ নেচার। নেক্সট কোয়েশ্চেন, এসডিজিএস অর্থাৎ ফুল ফর্ম কি বলো প্রত্যেকে, বলবো না আমি, দেখি বলো তোমরা কি বলছো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজিএস তে মোট কতগুলো লক্ষ্যের উল্লেখ আছে? এর ফুল ফর্ম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটাতে মোট গোল রয়েছে 17টি, 17 গোল রয়েছে, ওকে ডিয়ার স্টুডেন্ট, 17টি। চলো এরপরে আমরা দেখে নিই যে এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটি গ্লোবাল গোল নামে পরিচিত। 2015 সালে এটি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলকে প্রস্তাবিত করে। 2030 সালের মধ্যে ইউএনডিপি বা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম 17টি উদ্দেশ্য পূরণের কথা কিন্তু মেনশন করেছে। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে মনে রেখো, ওকে। চলো নেক্সট কোশ্চেন, পরিবার পরিকল্পনা কবে গৃহীত হয়েছিল? তো যদি গোটা গ্লোবালি আমরা লক্ষ্য করি, ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে ফ্যামিলি প্ল্যানিং ফার্স্ট অ্যাডপ্ট করে, বাট এখনো পর্যন্ত সেইভাবে ফ্যামিলি প্ল্যানিং অ্যাডাপ্টেশন হয় না। 1952 সাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। ভারত প্রথম সরকারিভাবে পরিবার পরিকল্পনা গ্রহণ করেছিল। নেক্সট প্রশ্ন, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো এটা আমরা আগের দিনের প্রশ্ন দেখেছি, সঠিক উত্তরটা হবে আমাদের বিজ্ঞান, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেয়, এইখান থেকে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই সমস্ত জায়গায় কিন্তু প্রশ্ন হয়, প্রত্যেকে দেখে নাও লিস্টে একটু। ক্রীড়া ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার, যে সমস্ত কি বলে তোমাদের যারা ট্রেনার থাকেন। সাহিত্য এবং সাংবাদিকতায় প্রদান করা হয় পুলিশ যার দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ট্রেনারদের, এবং অর্জুন পুরস্কার খেলা ক্ষেত্রে দেওয়া হয়। সাহিত্য পুরস্কার দেওয়া হয় সাহিত্য একাডেমি পুরস্কার, ব্যাস সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যে দেওয়া হয়। সাহিত্য একাডেমি পুরস্কার, ব্যাস সম্মান এবং জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যে। ক্রীড়া প্রশিক্ষকদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার, এটাই তোমাদের বলছিলাম আমি, খুব ইম্পর্টেন্ট। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় আর ডি বিড়লা পুরস্কার এবং জয়তী ধন্বন্তরী পুরস্কার। প্রত্যেকের লিস্টটা দেখে নাও, আমি একটু পজ করছি। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন বলছে বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন। সঠিক উত্তরটা আমার হয়ে যাবে এখানে, বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? হকির সাথে যুক্ত, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখবে তোমরা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে হয়েছে, ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষায় এসেছে কিন্তু, যে কোন কাপ কিসের সাথে যুক্ত বা অমুক কাপটি কিসের সাথে যুক্ত। তো প্রত্যেকে একটু ভালো করে দেখে নাও যে হকির সাথে যুক্ত গুরুত্বপূর্ণ কাপগুলো কি। যেরকম হচ্ছে আগা খান কাপ, এটা হকিতে দেওয়া হয়। হকিতে আরো দেওয়া হয় যেরকম রঙ্গস্বামী কাপ, সিন্ধিয়া গোল্ড কাপ, আজলান কাপ, গুরু নানক কাপ, এগুলো হকিতে প্রদান করা হয়। নেক্সট দেখো ক্রিকেটে দেওয়া হয় মোস্ট ফেমাস রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি, অ্যাশেজ কাপ, এগুলো ক্রিকেটে দেওয়া হয়। ফুটবলে মারডেকা কাপ, উয়েফা কাপ, ডুরান্ড কাপ, FA কাপ, এগুলো ফুটবলে প্রদান করা হয়। ব্যাডমিন্টন উবের কাপ, থমাস কাপ, মালয়েশিয়ান কাপ। নেক্সট প্রশ্ন, আই ফলো দ্য মহাত্মা গ্রন্থটির লেখক কে? আই ফলো দ্য মহাত্মা গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তরটা হবে অপশন বি, KM মুন্সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাব আমরা নেক্সট কোশ্চেনে,
নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নের কোন দেশটি উদ্যান নগরী নামে পরিচিত? সঠিক উত্তরটা হবে উদ্যান নগরী আমরা বলে থাকি কাকে? সঠিক উত্তরটা হয়ে যাবে কোন দেশটি উদ্যান নগরী নামে পরিচিত? চিকাগো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চিকাগোকে বিশ্বের কসাইখানা বলা হয়। ওয়াশিংটন অট্টালিকা শহর, ভ্যানিস রাস্তার শহর এবং মিশর হচ্ছে নীলনদের শহর। লেডি ইউথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? লেডি ইউথ দ্য ল্যাম্প, সঠিক উত্তরটা হবে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গান্ধী বুড়ি, মাতঙ্গিনী হাজরা, নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া, সরোজিনী নাইডু। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সর্বোচ্চ টি20 রান সংগ্রহকারী মহিলা ক্রিকেটার হলেন? সঠিক উত্তর হারমনপ্রীত কৌর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, প্রথম কোন ভারতীয় ব্যক্তিত্ব অলিম্পিক অর্ডার সম্মান পেলেন? তো অলিম্পিক অর্ডার পেলেন অভিনব বিন্দ্রা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো সব রিসেন্টলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা কলকাতা পুলিশ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় কোন তারিখে? তো এটা 20 জুলাই হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাব, প্রতিবন্ধীদের জন্য পূর্ব ভারতের প্রথম ইউনিভার্সিটি চালু করা হলো, তো সেটা কোথায় করা হয়েছে? তো এটা ঝাড়খণ্ডে চালু করা হয়েছে প্রতিবন্ধীদের জন্য ফার্স্ট ইউনিভার্সিটি এস্টাবলিশড ইন ঝাড়খণ্ড স্টেট অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন শহরে লাইফস্টাইল ফর সাস্টেনেবিলিটি ক্যাম্পেইন লঞ্চ করলো? লাইফস্টাইল ফর সাস্টেনেবিলিটি ক্যাম্পেইন লঞ্চ করেছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উড়িষ্যার ভুবনেশ্বর শহর ক্যাপিটাল সিটিতে। অপশন বি হবে সঠিক উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি সমস্ত বিষয় থেকে জিকে প্রশ্ন উত্তর। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। যদি প্রত্যেকের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।